সামনে এলো সন্দীপের নয়া কীর্তি, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস। 2021 সালে ছাত্রছাত্রীদের সঙ্গে কি করেছিল জানলে চমকে যাবেন। তিলোত্তমার সঙ্গে ঝগড়া ছিল চরমে, সেই রাত থেকেই বেপাত্তা হয়ে যান। এবার উঠে এলো আরজি করেরই দুই পিজিটির নাম। এবার কি জাল গোড়াতে শুরু করলো সিবিআই, জানবো বিস্তারিত। জেল থেকে বেরিয়েই মমতাকে নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। কেষ্ট যা বললেন, তোলপাড় রাজ্য। সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য, আরজিকর কাণ্ডে ফের তলব ফরেন্সিক চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট প্রপার জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, বন্যায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। হলো না মমতা অনুব্রত সাক্ষাৎ, দরজা থেকে ফিরে গেলেন দুই তৃণমূল নেতা। গয়না চুরির অভিযোগে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি, দাঁড়িয়ে দেখল সিভিক ভলেন্টিয়ার। তিলোত্তমার সঙ্গে ঝগড়া ছিল চরমে, সেই রাত থেকেই বেপাত্তা হয়ে যান। এবার উঠে এলো আরজি করেরই দুই পিজিটির নাম। এবার কি জাল গোটাতে শুরু করলো সিবিআই, জানবো বিস্তারিত। 18টি ডিভাইসের ক্লোনিং, নতুন তথ্য সিবিআইয়ের হাতে। আরও 14 দিনের জেল হেফাজত সন্দীপদের। কাজের বিনিময়ে চাওয়া হতো টাকা, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও লাভ হয়নি। বিস্ফোরক টলিউডের প্রাক্তন কলাকুশলী। বডি চালান চেয়ে চিঠি দেওয়ার পরেও পুরনো নিয়মেই ময়নাতদন্ত। উচ্চ প্রাথমিকের 14,000 পদে নিয়োগে বাধা নেই, হাইকোর্টের রায় আপাতত বহালই রাখল সুপ্রিম কোর্ট। বাংলাদেশিদের উল্টো করে টাঙাবো, শাহী মন্তব্যের পাল্টা ওপারের। সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য, আরজিকর কাণ্ডে ফের তলব ফরেন্সিক চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে। অধিকারী ব্রাদার্স বনাম ব্যানার্জি কোম্পানি, বন্যা পরিস্থিতিতে চরমে রাজনৈতিক তরজা। লাস ভেগাসের স্পিয়ারে মিশে যাবে আরজিকরের ঘটনার বিচারের দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারের অভিনব ভাবনা। প্রশাসনিক বৈঠকে নয়, মমতার সঙ্গে একান্তে সাক্ষাৎ অনুব্রতর। আসছে ঘূর্ণিঝড় শৌলিক, ভাসবে বাংলা। লে হালুয়া, অনুব্রতের সঙ্গে সাক্ষাতে না মুখ শুকিয়ে গেল হেভিওয়েট মন্ত্রীর। 2 বছর পর ঘনিষ্ঠ বৃত্তে ফিরে কেঁদে ফেললেন সুকন্যা, মেয়েকে দেখে চোখে জল কেষ্টরও। মোমবাতি জ্বালিয়ে ছবি তুলে রাত জেগে নাটক হয়েছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পোস্টমর্টেম চান দিলীপ ঘোষ। জেল থেকে বেরিয়েই মমতাকে নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। কেষ্ট যা বললেন তোলপাড়। বীরভূমের বাঘ বলেছিলেন ফিরহাদ, অনুব্রত প্রতিক্রিয়াহীন, জানালেন বিতর্ক চান না। ওর বাবা মায়ের ডাকেই ওই রাতে শ্মশানে গিয়েছি, বললেন নির্যাতিতার সেই কাকু। অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তদন্ত এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সন্দীপ সহ 4 জনের ফের জেল হেফাজত। অনুগামীদের ভিড়, ফুলের বৃষ্টি। 2 বছর পর বোলপুরে ফিরে কেষ্ট বললেন, দিদির জন্য আছি, বরাবর থাকবো। অভয়ের তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য চাপ দিয়েছিলেন, জবাবে মুখ খুললেন প্রাক্তন বাম কাউন্সিলর কাকা। সামনে এলো সন্দীপের নয়া কীর্তি, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস। 2021 সালে ছাত্রছাত্রীদের সঙ্গে কি করেছিল জানলে চমকে যাবেন। সিবিআই বলেছিল, পার্থর মতো নগদ রাখেননি অনুব্রত, মেয়ের নামে 50 সম্পত্তি, সাইকেলের নামে 47। সিবিআই হাজিরা থেকে বেরোনোর পরই তিলোত্তমার মা বাবাকে নিয়ে বিস্ফোরক টিএমসি বিধায়ক। পার্টিকে রাজ্যে টিকিয়ে রাখতে চেয়েছিলেন, পেলেন না যোগ্য সম্মান। এবার নিজের পুরনো দলে ফিরবেন অধীর। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর সামনে এলো সন্দীপের নয়া কীর্তি, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস। 2021 সালে ছাত্রছাত্রীদের সঙ্গে কি করেছিল জানলে চমকে যাবেন। তো আরজিকর মামলার তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে রহস্য। বেরিয়ে আসছে সন্দীপ ঘোষের একাধিক জঘন্য কর্মকাণ্ড। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও। এই ভিডিওতে ধরা পড়েছে সন্দীপ ঘোষের অত্যন্ত খারাপ আচরণ। এছাড়াও আরও একাধিক অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। জানা গিয়েছে 2021 সালে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্লাটিনাম জুবলিতে সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন। সেই আন্দোলন তুলতেই যথাসাধ্য চেষ্টা করেন সন্দীপ ঘোষ। আন্দোলনকারী ডাক্তারদের বাড়িতে চিঠি পাঠানো হয়, এমনকি ফোন করে হুমকি পর্যন্ত দেওয়া হয় অভিভাবকদেরও।
এরপর সায়ন এবং মৈনাক রায় নামের দুই চিকিৎসক সন্দীপের অফিসে গিয়ে প্রতিবাদ জানায়। সঙ্গে সঙ্গে তাদের তাড়িয়ে দেন প্রাক্তন প্রিন্সিপাল। এই প্রসঙ্গে চিকিৎসক এবং ওই পড়ুয়া সন্দীপকে জানিয়েছেন, বাড়িতে পুলিশে বা চিঠি পাঠানোর ফলে যদি বাবা মায়ের কিছু হয়ে যায় সেই দায় আপনাকে নিতে হবে। শুধু তাই নয়, এই আন্দোলনের কারণে বহু ছেলে মেয়ের রেজিস্ট্রেশনও আটকে দেওয়া হয়েছিল। অনেককেই ওত নিতে দেননি সন্দীপ। বলতে গেলে আর্য করে তার গুন্ডারাজ চলত। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, তিলোত্তমার সঙ্গে ঝগড়া ছিল চরমে, সেই রাত থেকেই বেপাত্তা হয়ে যান। এবার উঠে এলো আরজি করেরই দুই পিজিটির নাম। এবার কি জাল গোটাতে শুরু করলো সিবিআই, জানবো বিস্তারিত। তো তিলোত্তমার ওপর নৃশংসতার তদন্তে নেমে সিবিআইয়ের হাতে উঠে আসছে একের পর এক নাম, আর তার সঙ্গে ঘটনার মোড় ঘুরছে নিত্য নতুন। এবার তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে তলব করা হলো আরজি করের দুই পিজিটিকে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন এই দুই পিজিটি। তাদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। এই দিন এমএসভিপির গাড়িতে ওই দুই মহিলা পিজিটি সিজিওতে যান। কেন তারা ঘটনার পর থেকে কার্যত 2 মাস বেপাত্তা ছিলেন সেই তথ্যই জানতে চান তদন্তকারীরা। ইতিমধ্যেই সিবিআই আরজি কর মেডিকেল কলেজে পিজিটি জুনিয়র চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছে, আর সেই তালিকাও লম্বা। তবে এবার এই দুই মহিলা পিজিটিকে তলব করা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ 3 সপ্তাহেরও বেশি সময় ধরে এই দুই মহিলা পিজিটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। সূত্রের খবর, সিবিআই আগে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু জানতে পেরেছিলেন যার সঙ্গে এই দুই মহিলা পিজিটির নিশ্চিত যোগ রয়েছে। আরজি কর সূত্রে জানা যাচ্ছে, একজন মহিলা পিজিটির সঙ্গে তিলোত্তমার ঝগড়া হয়েছিল, আর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে ডাক পাওয়া মহিলা পিজিটি বলেছিলেন তিনি চেস্ট মেডিসিন ছেড়ে দেবেন। তিনি মূলত দক্ষিণ ভারতের বাসিন্দা। ঘটনার পর তিনি বাড়ি চলে গিয়েছিলেন। আরও এক মহিলা পিজিটিও বেপাত্তা ছিলেন। এতদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এতদিন পর আন্দোলন থিতু হবার পর তারা হাসপাতালে ফিরে আসেন, আর তারপরই এমএসভিপির তত্ত্বাবধানে তাদের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের বয়ান তদন্তকারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, অনুগামীদের ভিড়ে ফুলের বৃষ্টি। 2 বছর পর বোলপুরে ফিরে কেষ্ট বললেন, দিদির জন্য আছি, বরাবর থাকবো। তো 2 বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপর প্রায় 1.5 বছর দিল্লিতে তিহার জেলে বন্দী ছিলেন তিনি। তিহার থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছেছিলেন কলকাতায়। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর 5:30 নাগাদ সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত। সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত ঘনিষ্ঠ আরও কয়েকজন নেতা। সকাল 9টা নাগাদ সড়ক পথে বর্ধমান হয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি। জেলায় অনুব্রতের প্রত্যাবর্তনের অপেক্ষায় সকাল থেকেই বোলপুরে নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী সমর্থকদের। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় বৃদ্ধি পেয়েছে। বাড়িতে প্রবেশের সময় দৃশ্যত ছলছল চোখ ছিল অনুব্রতর। বাড়ির একতলায় দলীয় কার্যালয়ে বসে কথা বলতে বলতে একটি পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। বীরভূমে ফেরার পথে বর্ধমান পার করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য থামে অনুব্রতর গাড়ি। সেই সময় গাড়ির কাঁচ নামিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুব্রত। তিনি জানিয়েছেন শারীরিক সমস্যার কথা, পায়ে এবং কোমরে ব্যথার কথাও জানিয়েছেন। তিনি বললেন, আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। সঙ্গে একথাও বললেন, দিদির জন্য আছি, বরাবরই থাকবো। মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ওর বাবা মায়ের ডাকেই ওই রাতে শ্মশানে গিয়েছি বললেন নির্যাতিতার সেই কাকু। তো সিবিআই দপ্তরে গিয়েছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। প্রায় 7 ঘন্টা পর সেখান থেকে বেরিয়েছিলেন তিনি। তারপরেই নির্মলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলেন আরজি কর মেডিকেল কলেজের নির্যাতিতার সেই কাকু সঞ্জীব মুখোপাধ্যায়। বেরিয়ে তিনি জানালেন বিধায়কের সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে এসেছিলেন। এরপরেই দাবি করেন তিনি নির্দোষ। নির্যাতিতার বাবা মায়ের ডাকেই সেই রাতে শ্মশানে গিয়েছিলেন তিনি। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে নির্যাতিতার দেহের ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা চিকিৎসক যে অভিযোগ করেছিলেন তা নিয়েও মুখ খুলেছেন সঞ্জীব। আরজি কর হাসপাতালে ধর্ষিতা এবং নিহত চিকিৎসক পড়ুয়া সঞ্জীবকে কাকু বলেই সম্বোধন করতেন। নির্যাতিতার দেহদাহ করা হয়েছিল পানিহাটি শ্মশানে। 9 আগস্ট রাতে পানিহাটির শ্মশানে অনেকের সঙ্গেই ছিলেন সঞ্জীবও। দাহ করানোর সেই নথিতে তার সইও রয়েছে। নির্যাতিতার বাবা মা সোমবার জানিয়েছেন সঞ্জীবকে তারাই নিয়ে গিয়েছিলেন। তারপরেও আঙুল উঠছে তার দিকে। এই প্রসঙ্গে নির্মলের বাড়ি থেকে বেরিয়ে সঞ্জীব বলেন, ওনার বাবা ডেকেছিলেন তখন মেয়ের মৃত্যুর পর ওদের মাথা ঠিক ছিল না। দাহের শংসাপত্রে আমি সই করি, সেই কাগজ ওদের বাড়িতে ছিল। পরের দিন সেটা নিয়ে পুরসভা থেকে মৃত্যুর শংসাপত্র নিয়ে আসি। তবে তার বিরুদ্ধে শ্মশানে সক্রিয়তা দেখিয়ে নথিতে সই করার যে অভিযোগ উঠেছে তাতে নির্যাতিতার বাবা মায়ের কোনো ভূমিকা ছিল না বলেই জানিয়েছেন সঞ্জীব। তিনি বলেছেন নির্যাতিতার বাবা মা চাপে ছিলেন, সদ্য সন্তান হারিয়েছিলেন, আমায় ফোন করেছিলেন। আমি ওই দিন সকালে দিল্লি থেকে এসেছিলাম, নির্যাতিতার বাবার ফোন পেয়েই ওখানে যাই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বন্যায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো বীরভূমে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের রাজ্যের
বন্যা পরিস্থিতির জন্য ডিবিসিকে দোষারোপ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন বন্যার মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, ক্ষতিগ্রস্ত বাড়িও পরে বানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবিসি ইচ্ছে করে অপরিকল্পিতভাবে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন বন্যার কবলে পড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে রাজ্য, অন্তত 11 লক্ষ বাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া যাদের ফসল বন্যায় নষ্ট হয়েছে তাদের শস্য বীমার আওতায় এনে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো দেখুন আজকের অন্তিম আপডেট আসছে, ঘূর্ণিঝড় শৌলিক ভাসবে বাংলা। তো ঘূর্ণিঝড় শৌলিকের প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগের অশনি সংকেত দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়টির গতি ঘন্টায় 150 কিলোমিটার, যা রাজ্যের আকাশে ভারী মেঘের ঘনত্ব বাড়াচ্ছে। আজ থেকে এর অবশিষ্টাংশ উত্তর আন্দামান সাগরে এসে মিশে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 4-5 দিনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে রাজ্যের উপর প্রভাব ফেলতে পারে। এর ফলস্বরূপ মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে উঠবে, যা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জেলার জন্য পূর্বাভাসে সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে পশ্চিম এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার মতো এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইড এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়াতে পারে। রাজ্য প্রশাসন এবং পরিস্থিতিতে যথাযথ প্রস্তুতি নিতে শুরু করেছে। নদীগুলির জলস্তর নজরদারির পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলিও প্রস্তুত রাখা হচ্ছে। জনগণকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নির্মাঞ্চলে বসবাসকারী মানুষদেরকে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী পরিস্থিতির অবনতি হলে দ্রুত উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করা হবে। এই সংকটময় মুহূর্তে রাজ্যের বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকা যায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।